বর্ণির চালে উল্টো চাল দিয়ে বর্ণিকেই জব্দ করল গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় মেহেকের গায়ে হলুদের অনুষ্ঠান হতে থাকে, আর সবাই তো অনেক হইহুল্লোড় মজা করছে। ঠিক সেই মুহূর্তেই মেহেকের স্নান হয়ে যাওয়ার পরেই কিছু লোকজন চলে এসেছে কৃপানের বাড়ি থেকে গায়ে হলুদ নিয়ে। এর মধ্যেই গিনি তখন বলে, এ কি, আপনারা আবার কারা হুট করে ভেতরে ঢুকে এসেছেন, আর হাতে এসব কি? তখনই কৃপানের আত্মীয়রা বলে, আমরা তো কিরণকান্তি বাবুর বাড়ি থেকে এলাম ছেলের গায়ে হলুদ নিয়ে। আর এটা শোনার পরে পুরোই অবাক হয়ে যায় গিনি, আর বলে, কি বলছেনটা কি আপনারা? আপনাদের কি পুরো মাথা খারাপ হয়ে গেছে? একটু আগেই তো মেহেকের গায়ে হলুদের অনুষ্ঠান হয়ে গেল, তাহলে এখন আবার কে পাঠালো? এর মধ্যেই ভজন মিত্তির বলে, কি বলছেনটা কি? এই তো আমি ওদের সাথে এসেছি, কোথাও একটা ভুল হচ্ছে, গন্ডগোল তো একটা ভালো লেভেলের হচ্ছে বোঝাই যাচ্ছে। গিনি তো বুঝতে পারে না। এর মধ্যেই মেহেকের বোনকে ডাক দেয় আর বলে, তুমি গায়ে হলুদ নিয়েছিলে কার হাত থেকে? তখনই জয়া বলে, আমি তো গায়ে হলুদ নিয়েছিলাম একজনের থেকে, ওরাই তো বললো ওরা নাকি কৃপানের বাড়ি থেকে এসেছে। আমি জিজ্ঞেস করেছিলাম যে কৃপানের বাড়ি থেকে এসেছে, কৃপানের আর আত্মীয়দের তো দেখছি না। ওরা বললো সবাই নাকি ব্যস্ত আছে তাই আসতে পারিনি। এবারে তুমি বলো যে আমি কি করব? তখনই গিনি বলে, এবার কি হবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ভজন আর কোনো উপায় না পেয়ে ফোন করেছে কৃপানকে আর বলে, কেউ একজন ডবল গেম খেলছে, এখানে অলরেডি গায়ে হলুদ পৌঁছেও গেছিল, এমনকি মেহেকের স্নানও হয়ে গেছে। আর এটা শোনার পর কৃপান বলে, কি, মেহেকের স্নান হয়ে গেছে? কে কে এই কাজটা করেছে? ভজন তখন বলে, সেটা তো আমিও বুঝতে পারছি না যে কি করে এই কাজটা হলো। কৃপান বুঝতে পারে গন্ডগোল তো হয়েছে, তাই বলে, সিকিউরিটি বাড়িয়ে দাও, যত সিকিউরিটি লাগুক আমি চাই, কারণ কোনোভাবে এই বিয়েটা বন্ধ হতে দেওয়া যাবে না। পাত্র হিসেবে আমি যাব মেহেককে বিয়ে করতে। এরপরে কৃপান ফোন করেছে অঙ্কিতকে আর বলে, আচ্ছা আজকে কি আপনাদের বাড়িতে কোনো অনুষ্ঠান আছে? অঙ্কিত তখন বলে, আপনি কে বলছেন? কৃপান বলে, আপনি বলুন না, তারপর আমি বলছি আমি কে। এর মধ্যেই অঙ্কিত বলে, হ্যাঁ অনুষ্ঠান আছে। এর মধ্যেই জিজ্ঞেস করে, গায়ে হলুদের অনুষ্ঠান হয়ে গেছে? অঙ্কিত বলে, হ্যাঁ গায়ে হলুদ তো আমি পাঠিয়ে দিলাম, কেন পৌঁছায়নি? কৃপান বলে, আমার নাম হচ্ছে কৃপান ব্যানার্জি। শুনুন অঙ্কিত, আমি যদি এরপরে দেখেছি মেহেকের বাড়ির আশেপাশে তুমি রয়েছো, তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না, একেবারে শ্যুট করে দেব। অঙ্কিত তো ভয় পেয়ে যায়, তাই আর বেশি কথা বাড়াতে চায় না। আর কৃপান বারবার করে অঙ্কিতকে সাবধান করে দেয়, বলতে থাকে আমি যেন না দেখি, মনে থাকে। এরপরে ফোনটা কেটে দেয়। এর মধ্যেই তখনই কৃপান তো দাঁড়িয়ে আছে আর চলে এসেছে কৃপানের মা। বলে, কি হয়েছে রে কৃপান, তোকে দেখে এরকম লাগছে কেন? কৃপান বলে, আর বলো না মা, অঙ্কিতের গায়ে হলুদ মেহেকের গায়ে লেগেছে। মেহেক অঙ্কিতের হলুদ ছোঁয়ানো থেকেই হলুদটা মেখেছে নিজের গায়ে, হয়তো জানে না, কিন্তু গীতা অন্য একটা চাল দিয়েছে। কৃপানের মা তখন বলে, ওই মেয়েটাকে সত্যি কোনো বিশ্বাস নেই, ও চাইলে অনেক কিছুই করতে পারে, সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। কৃপান বলে, আমি ওকে আর কোনো ক্ষতি করতে দেব না, এর একটা বন্দোবস্ত তো আমি করেই ছাড়বো, দেখি ও কি করতে পারে। অন্যদিকে ঠাম্মির কাছে চলে গেছে সবাই, বিশেষ করে গীতা আর ইলিন। গীতা তখন বলে, ঠাম্মি, একটা বড়সড় চক্রান্ত করা হচ্ছে, বিশেষ করে আপনার মেজ বৌমা, সে যে কি কলকাঠি নেড়েছে আপনি তো জানেনই না। ঠাম্মি তখন বলে, তাই কি কলকাঠি নেড়েছে শুনি? এরপরেই ইলিন বলে, অনেক কলকাঠি সে নেড়েছে। প্রথমত 1 গ্লাস ভর্তি শরবত গীতা বৌদিকে খাওয়ানো হবে, তারপর গীতা বৌদি অজ্ঞান হয়ে গেলে গীতা বৌদিকে এখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে দেওয়া হবে। বুঝতে পেরেছো তো কত বড় চাল চালা হয়েছে, যাতে মেহেকের বিয়েতে কোনো অঘটন না ঘটে। এরপরে গীতা বলে, আমিও সেরকম একটা প্ল্যান করেছি, ওনার অস্ত্রতে ওনাকেই ঘায়েল করব। উনি যেই শরবতটা আনবে আমি ওনাকেই সেই শরবতটা খাইয়ে দেব, তারপর ওনাকে সরিয়ে দেব। আর যখনই কৃপান বরবেশে আসবে তখন আমি কৃপানকে বরণ তো করবই, আর ওকে যখন আমি খাওয়াবো জল, তার মধ্যেই ঘুমের ওষুধ মিশিয়ে নিয়ে যাব, ও ঘুমিয়ে পড়বে, অঙ্কিতের সাথে মেহেকের বিয়েটাই হয়ে যাবে। ঠাম্মি তখন বলে, কিন্তু কৃপানের যখন জ্ঞান ফিরবে তখন তখন কি হবে? এরপর গীতা বলে, সত্যি তো, এটা তো আমি ভেবে দেখিনি কি হবে তখন। তখনই মেহেক এসে বলে, বাহ, প্ল্যানটা তো দারুণ। তখন বলা হবে কৃপানকে যে আমি ওর বউ, এরপর আমি চলে যাব কৃপানের বাড়িতে, তারপর ওকে এমন জব্দ করব হাড়ে হাড়ে টের পাবে। এটা শোনার পর গীতা বলে, কি বলছোটা কি মেহেক,
কিন্তু অঙ্কিত অঙ্কিত কি তোমাকে সেই সুযোগটা দেবে? মেহেক তখন বলে, অঙ্কিতের কাছ থেকে এই সুযোগটা আমি আদায় করে নেব, আর ওর কাছ থেকে 2 দিন সময়ও চেয়ে নেব, তার মধ্যে বাকিটা হয়ে যাবে। গীতা বলে, কিন্তু ফুলশয্যার সময় যদিও তোমাকে দেখতে না পায় তখনই তো একটা অনর্থ কাণ্ড ঘটাবে। এরপর পদ্ম বলে, তাহলে আমি কি করতে আছি? এবারে বাকিটা আমি সামলে দেব। উকিল দিদি, আমি তোমার অন্ন খেয়েছি, আমি তোমাকে যদি এইটুকু সাহায্য না করি তাহলে কি করে হবে? আমি বিয়ে করব, ওই কৃপানকে আমি বিয়ে করব। ও আমার হাত ধরেছিল না, আমি ওকে বিয়ে করবো এবারে। আর এটা শোনার পর গীতা বলে, কি বলছিস কি পদ্ম, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? পদ্ম বলে, না, আমার মাথা খারাপ হয়নি, আমি যা বলছি তা একদম ঠিকই বলেছি। উকিল দিদি, এটাই একমাত্র উপায়, সবটা ঠিক হয়ে যাবে, দেখো শুধু সময়ের অপেক্ষা। তোমরা আমাকে বিশ্বাস করো তো? তখনই গীতা বলে, অবশ্যই করি, কিন্তু ওরকম একটা লম্পটের সাথে তুই থাকতে পারবি পদ্ম? পদ্ম বলে, পারবো। এবারও বুঝবে মেয়েদেরকে অসম্মান করার ফলটা ঠিক কী হতে পারে। এতদিন অনেক ভয় ভয়ে থেকেছি, আর নয়। এর মধ্যেই চলে এসেছে বন্যি আর বলে, সারাদিন আমাদের বাড়ির বউটা এত খাটাখাটনি করেছে, ওর জন্য কিছু না আনলে হয়? আমি এই শরবতটা ওর জন্য এনেছি, নাও গীতা, শরবতটা খেয়ে নাও। এরপর গীতা বলে, বাহ, খুব ভালো করেছেন। শরবতটা তো গীতা নেয়, এবারে খেতে যাওয়ার আগে ইলিনকে চোখ মেরে বুঝিয়ে দেয় কি করতে হবে। ইলিন বলে, তোমাকে তো তোমার বর ডাকছিল, যাও। এরপর বন্যি বলে, ডাকছিল? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। এরপর সাথে সাথে জয়া আরেকজনও চলে যায়। আর এদিকে গীতা ওই গ্লাসের শরবতটা অন্য গ্লাসে ঢেলে রেখে দেয়। তার মধ্যেই মেহেক এসে পদ্মকে বলে, পদ্ম, তুই কিন্তু অনেক বড় রিস্ক নিচ্ছিস, তুই সামলাতে পারবি তো? পদ্ম বলে, সামলাতে আমাকে হবেই, তুমি এসব নিয়ে ভেবো না, তুমি নিজের কাজে মন দাও। অঙ্কিত দাদাবাবুকে তুমি ভালোবাসো না, তুমি অঙ্কিত দাদাবাবুকেই বিয়ে করবে, বাকিটা আমার আর উকিল দিদির ওপর ছেড়ে দাও। এর মধ্যেই কিরণকান্তিবাবু ফোন করেছে অগ্নিজিৎ মুখার্জিকে আর বলে, সব ঠিক আছে তো? এবারে যদি আমার ছেলে কোনোভাবে ফিরে এসেছে, আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না অগ্নিজিৎ মুখার্জি। অগ্নিজিৎ মুখার্জি বলে, কেন ফিরে আসবে? আপনার ছেলের বিয়ে হবে, আমার মেয়ের সাথেই বিয়েটা হবে, বলেছি তো, এক কথা আর কতবার বলবো? তখনই অগ্নিজিৎ মুখার্জির কাছ থেকে সব শুনে কিরণকান্তি বাবু তো প্রচণ্ড রেগে যায় আর বলে, শুনুন, বিরক্ত হবেন না, হ্যাঁ, কথাটা মনে রাখবেন যে আমার নাম কিন্তু কিরণকান্তি ব্যানার্জি। আজ যদি কোনো গন্ডগোল হয়, আমি কিন্তু সমস্ত প্রমাণ নিয়ে লোকাল থানাকে জানাবো, আর লোকাল থানা কিন্তু আপনার মেয়ের বিয়ের দিনই আপনাকে গ্রেফতার করে নেবে। সেটা কি ভালো হবে? অগ্নিজিৎ মুখার্জি বুঝতে পারে সবটা আর বলে, এসব কিছু করতে হবে না, যা যা করার ছিল আমি করছি, আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। এর মধ্যেই কিরণকান্তিবাবু বলে, ভয় দেখিয়ে লাভ আছে কি নেই সেটা আমি বুঝে নেব। এদিকে বন্যি জিজ্ঞেস করে পদ্মকে, হ্যাঁ রে, তোর উকিল দিদি ওই শরবতটা খেয়েছিল তো, কি করছে এখন? পদ্ম বলে, উকিল দিদির খুব ঘুম পাচ্ছে, তাই উকিল দিদি ঘুমিয়ে পড়েছে। বন্যি তখন বলে, যাক বাবা, ভালোই হয়েছে। এরপর সেই একই শরবত বন্যিকেও দিয়েছে পদ্ম, আর বন্যি খাওয়া মাত্রই অবস্থা খারাপ হয়ে যায় আর বলে, কি খাওয়ালে তুই এটা আমাকে? আমার এত ঘুম ঘুম পাচ্ছে কেন? গীতা বলে, ওই যেই রেসিপিটা আপনি আমাকে খাইয়েছিলেন সেই হুবহু একই রেসিপি আমরা আপনার জন্য নিয়ে এসেছি। আর এটা শোনার পর বন্যি বুঝে যায় যে এর মধ্যে কিছু মেশানো আছে, আর তার জন্যই তার ঘুম পাচ্ছে। অবস্থা তো বন্যির খুবই খারাপ। আর গীতা বলে, ব্যাস, প্রথম কাজটা হয়ে গেল, এরপর পরবর্তীটা।